নমস্কার, নিউজ 18 বাংলার সোজা সাপটায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমেরিকার একজন গবেষক, নামটা আমি ঠিক ভুলে গেছি, বলতে পারছি না এই মুহূর্তে। আমেরিকার এক গবেষক একটা বই লিখেছিলেন, বইটার নাম দ্য পলিটিক্যাল ব্রেন বা রাজনৈতিক মস্তিষ্ক। সেই বইয়ে তিনি লিখছেন, ভোটের ফলাফল ঠিক হয় আবেগের বাজারে, যুক্তি তর্ক সেখানে পাশের বেঞ্চে বসে থাকে। কথাটা বোধহয় তিনি ঠিকই বলেছেন। তাই ভোটের মরশুম এলেই আবেগের জোয়ার আসে। সে আবেগের সে জোয়ার ধর্মের আবেগ হোক, জাতের আবেগ হোক বা পরিচয়ের আবেগ। ভোটের সময় এলেই মন্দির মসজিদ নিয়ে আলোচনা বাড়ে। কেউ বাবরি মসজিদ তৈরি করতে উঠে পড়ে, তো কেউ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের উদ্যোগ নেন। কোথাও আমার বাঙালির আবেগকে উস্কে দিতে জয়ধ্বনি শুরু হয় রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের নামে। জনগণের আবেগকে ভোটের দাঁড়িপাল্লায় মাপতে আসরে নেমে পড়েন রাজনীতিবিদরা, যেমনটা শুরু হয়েছে এবারের ভোটের বাংলাতেও। এখন প্রশ্ন একটাই, এই আবেগে কি ভোট মিলবে, নাকি সমস্ত এই হিসেব ঘেঁটে দেবে এসআইআরের ফর্ম জমা দেওয়ার ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, কত নাম বাদ যাবে, কার নাম বাদ যাবে, উদ্বেগে কারা? শুধু কি অনুপ্রবেশকারী, নাকি মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষও? এসব নিয়ে আজ আমাদের আলোচনা, আজ আমাদের মোশন। ধর্মই আবেগ নাকি ফ্যাক্টর এসআইআর? আর এই নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন, আলাপ করি যে একদম বাঁদিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, আপনাকে স্বাগত। রয়েছেন সিপিএমের পক্ষে চয়ন ভট্টাচার্য। চয়নদা, আপনাকেও স্বাগত। রয়েছেন তৃণমূলের পক্ষে অরূপ চক্রবর্তী। অরূপ, আপনাকেও স্বাগত। একদম ডান দিকে রয়েছেন বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রিদা, স্বাগত। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে মিতা চক্রবর্তী। মিতা, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন বিজেপির পক্ষে সজল ঘোষ। সজল, আপনাকেও স্বাগত। আমি শুরু করছি সজলকে দিয়েই। অমিত শাহ বলেছেন, যারা সংসদে দাঁড়িয়ে বলেছেন, যারা এসআইআরের বিরোধিতা করছেন তারা আসলে অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছেন। এসআইআরের বিরোধিতা করে বিহার থেকে কংগ্রেস মুছে গেছে, বাংলা থেকেও তৃণমূল মুছে যাবে। এটা তো খুব স্বাভাবিকই যে অনুপ্রবেশকারীদের জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে এসআইআরে, শুধু অনুপ্রবেশকারী বলে ছোট করা হলো বিষয়টাকে, যে মৃত মানুষদের নাম কাটতে দেব না, মৃত মানুষদের নাম কাটতে দেওয়া হবে না। অনুপ্রবেশকারীদেরকে যেভাবে প্রোটেকশন দেওয়ার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে, স্বাভাবিকভাবে এটা মনে হয় যে এই সরকারটা অনুপ্রবেশকারীদের সরকার, এই সরকারটা অনুপ্রবেশকারীকে ইন্ধন যোগানোর সরকার। ওয়েলকাম তিনি অনেকদিন আগেই করেছিলেন, বছরখানেক আগেই করেছিলেন। কিন্তু আমি বিশ্বাস করি যে শুধু অনুপ্রবেশকারী নয়, এই রাজ্যে মুখ্যমন্ত্রী একদম প্রকাশ্যে নেমে পড়েছেন। ধরুন, গত কয়েকদিন আগে যে বহুতল বাড়িগুলো, আজকের দিনে আপনি অনলাইন পরিষেবায় আপনি ঘরে বসে সমস্ত জিনিস পেতে চাইছেন, অথচ ভোটটা আপনার বাড়ির নিচে হলে সেখানে তৃণমূলের ফেটে চৌচির হয়ে যাচ্ছে যে তারা বাড়িতে হতে দেবে না। তার কারণ এতকাল ওরা কী করতো, ওই বহুতল বাড়িতে সিপিএমও করেছে, সিপিএমের জামানা, এখন চয়নদারা তিলক কেটে সন্ন্যাসী হলেও তো হবে না, এরা বাইরে থেকে তালা দিত। এখনও অরূপ দ্বারা সেটা করে, কিন্তু নির্বাচন কমিশন যখন বোঝাতে চাইছিল যে ভেতর থেকে তালা দেওয়া হবে এবারে, সেই জায়গাটায় দেখা গেল ভয় পাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই, যারা ভয় পাচ্ছে যে ভেতর থেকে তালা দিলে তো আর আমরা বাইরে থেকে ঢুকে পড়ে ভোট নষ্ট রিগিং করতে পারবো না। তো স্বাভাবিকভাবে শুধু অনুপ্রবেশকারী, আমি এই কথাটা যেমন বলতে নারাজ, সঙ্গে সঙ্গে মৃত ভোটার। আপনি ভাবুন দাদা, সারা পৃথিবীর মানুষ সার্চ করা শুরু করেছিল ওই 2208টা বুথ কোথায় আছে, সেই বুথে গিয়ে বাকি জীবন কাটিয়ে দেবে, আর মরতে হবে না তাদের। 2208টা বুথ মানে 22 লক্ষ মানুষ।
শুধু 2208টা ওই রকম বুথ নয়, আরো 7000 বুথ যেখানে মৃত্যুর সংখ্যা 1 থেকে 10, যেখানে মৃত্যুর সংখ্যা শতাংশ নয় 1 থেকে 10। কত বছরে? 22 বছরে। যদি আপনি এখানে 7000 আর ওখানে 2000, এটার উপরে আপনি হিসেব করেন, তাহলে প্রায় 90 লক্ষ মানুষে দেখা যাবে 500 মানুষও মারা যায়নি। এই যে মানে কারসাজিটা, এই কারসাজিটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নির্লজ্জ, যেটা কমিশন ধরে ফেলে। একদম এইটা সজল যা বলছে, তাহলে আপনার মৃত ভোটার, এই বহুতলের ভোটার, এর উপরই ভরসা করছেন কেন? আপনার ভয় কিসের? কি অসুবিধা আছে? না, প্রথম কথাটা খুব নির্জলা মিথ্যে কথা বলা হলো যে 22 বছরে নাকি নাম বাদ যায়নি। কেন মিথ্যে কথা বলছি? এইটা যে ডেটাটা দেওয়া হয়েছে প্রতি বছর আইআর হয়। বিশ্বদা, আপনার মনে থাকবে গত কয়েকদিন আগে কালীগঞ্জ বিধানসভার বাইপোল হলো, আলিফা আহমেদ তৃণমূলের প্রার্থী জিতলেন। সেই বাইপোলের আগে পর্যন্ত যে রিভিশন হয়েছে, কালীগঞ্জে শুধু 6000 নাম বাদ গিয়েছিল, ডেড ভোটারের নাম। এই যে ফিগারটা বলা হচ্ছে 2200 বা 600 বা যাই হোক না কেন, সেই কটা বুথে লাস্ট 1 বছরে মৃত ভোটার পাওয়া যায়নি। এটা তো হতেই পারে যে একটা পার্টিকুলার বুথে 1000টা মানুষের মধ্যে সেই পার্টিকুলার বছরে কেউ মারা যায়নি, মানে মারা না গেলেও তাকে মেরে ফেলতে হবে। যেরকমভাবে বিহারের বুকে আমরা দেখেছি জীবিত মানুষদের মৃত বানিয়ে ফেলেছিল, তারপর মৃত মানুষরা গিয়েছিল নির্বাচন কমিশনে গিয়ে বলতে যে আমাদেরকে তো মেরে ফেলেছেন, ডেথ সার্টিফিকেটটা দিয়ে দিন। আসলে বিহারে কজন অনুপ্রবেশকারী পাওয়া গেছে? বিহারে আজ অবধি নির্বাচন কমিশন অফিসিয়ালি অনুপ্রবেশকারীর সংখ্যা জানাতে পারেনি। এক। দ্বিতীয় কথা, এই যে বহুতল বাড়ি বলা হচ্ছে, বিশ্বদা বিজেপি প্রকাশ্যে বলে যে আমরা আপকিবার 400 পার হলে সংবিধান বদলে ফেলবো। এটা তো সংবিধান বদল। সংবিধান আমাদের সকলকে সমানাধিকার দিয়েছে। আজকে বহুতলের বাসিন্দা বলে কি সে আলাদা প্রিভিলেজ পাবে? বহুতলের বাসিন্দা বলে তার জন্য বাড়ির সামনে ঘরের ডোর স্টেপে বুথ করে দিতে হবে? আজকে যে গ্রামের গরিব কৃষকটা, যার জন্য আমার মুখে অন্ন ওঠে, আজকে যে প্রান্তিক ক্ষেত মজুর, তাকে 4 কিলোমিটার হেঁটে ভোটিং সেন্টারে পৌঁছতে হবে, আর আমি বড় লোক অট্টালিকায় থাকি বলে এসি লিফট থেকে নেবে আমি ভোট দিতে পারবো? ভারতবর্ষের সংবিধান এই প্রভিশন রাখতে পারে না। সংবিধান সমস্ত অধিকার সবাইকে দিয়েছে, ভোটের অধিকারও সবাইকে দিয়েছে। হ্যাঁ, বলবো একটা লাইন বলবো, এটা কিন্তু সর্বৈব মিথ্যে কথা, যেটা গত 1 বছরের হিসেব একদম ডাহা মিথ্যে কথা, নির্জলা মিথ্যে কথা। আমি অনুরোধ করবো যেন এটা দেখানো হয়, কারণ আমি বলে দিচ্ছি কালীগঞ্জেরটা শুধু কালীগঞ্জেই হয়েছিল, অন্য বুথ এতে বিধানসভায় হয়নি। এই যে রিপোর্ট, পুরো মিথ্যে কথা। 22 বছরের রিপোর্টটা আমি আবারও বলছি, সজল ঘোষকে ওর ফ্যাক্ট চেক করুক। যদি এই কথা সত্য হয়, আমি বলছি আমি আমার কথা উইথড্র করবো, কিন্তু যদি মিথ্যা হয় তাহলে সজলকে প্রকাশ্যে ক্ষমা চাই। ঠিক আছে, আমি মিতা চক্রবর্তীর কাছে আসবো। মিতা চক্রবর্তী, রাহুল গান্ধী বারবার মোদী সরকারকে ভোটচোর বলে এসছেন, দীর্ঘদিন ধরে বলে যাচ্ছেন। এসআইআর নিয়ে আলোচনার সময় লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ গোটা গান্ধী পরিবারকে ভোটচোর বললেন। এটা কিন্তু নজিরবিহীন। ভোট চোর কথাটা শুধুমাত্র আমরা তথ্য ছাড়া, প্রমাণ ছাড়া কিন্তু বলা হয়নি। বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্স করে মহারাষ্ট্র থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাঙ্গালুরুর লোকসভা কেন্দ্রের তথ্য এবং হরিয়ানার তথ্য জনসমক্ষে এনেছিলেন, তখন অনেক স্পেসিফিক ডেটা পয়েন্টার্স আর কেস স্টাডিজ দেওয়া হয়েছিল। হরিয়ানার ভোটার লিস্টে একটি মেক্সিকান মডেলের নাম, ছবি ব্রাজিলিয়ান, মাপ করবেন, 22 বার কি করে আসে সেটা যদি কেউ বুঝিয়ে দেয়, কারণ এটা তো কোনো অ্যাক্সিডেন্টাল ইনক্লুশন হতে পারে না। কোনো এআই স্ক্রিপ্ট চলেছিল বা কোনো ডেটা এন্ট্রি অপারেটর সেটাকে ইনক্লুড করেছিল, কারণ ব্রাজিলিয়ান মডেল তো নিজের ছবি দিয়ে 22 বার নিজেকে এনরোল করেননি, সেটা তো নিশ্চিত। এরকম বহু জায়গা দেখা গেছে, হাজার হাজার এন্ট্রি বেঙ্গালুরু, সেন্ট্রাল বেঙ্গালুরু লোকসভার তথ্যে, যেখানে হাউস নাম্বার 0 পাওয়া গেছে, যেখানে বাবার নাম লেখা হয়েছে ABCD EFGH। এতগুলো হাজার হাজার ডেটা এন্ট্রি অ্যাক্সিডেন্টাল ইনক্লুশন হঠাৎ করে ভুল হয়ে গেল। এবং সেই কেস স্টাডিজ দেওয়ার পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা ডেটা পয়েন্টার বা একটা কেস স্টাডিকে মিথ্যে বলতে পারেনি। তাদের কি অভিযোগ ছিল? আপনি যান, আপনি গিয়ে কোর্টে কেস করুন, আপনি এফিডেভিট করুন। অথচ যখন একই কথা অনুরাগ ঠাকুর বললেন, তার কাছে কিন্তু কোনো ডিক্লারেশন বা কোনো রিটেন কমপ্লেন চাওয়া হয়নি। আমাদের ডেপুটি সিএম DK শিবকুমার ব্যাঙ্গালোরে, কর্ণাটকা ডেপুটি সিএম, কিন্তু সমস্ত রিটেন অভিযোগ along with the case studies, along with the proof and evidence, কারণ এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তথ্য নিয়ে ইসির কাছে গেছিল, কিন্তু তারপরেও আমরা আজও অবধি কোনো জবাব পাইনি। এবং এরপরেও আসবে, বিহার নির্বাচনের উপরেও আসবে, কারণ সেটার কেস স্টাডি চলছে। আমাদের একটাই দাবি যে আমাদের নির্বাচনের 1 মাস আগে OCR বা মেশিন রিডেবল ভোটার লিস্ট দিয়ে দিন। আমরাও চাই যে ফেক আর ডুপ্লিকেট ভোটার্সরা না থাকুক।
আমরাও চাই স্বচ্ছ ভোটার তালিকা, একদম। কিন্তু তার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বিজেপির ফ্রন্টাল সেল বা ডিপার্টমেন্ট নয়, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মতো ব্যবহার করতে হবে। একদম।